টেক্কা দেখার পর মগজাস্ত্রে যা ধাক্কা খেলাম তা নিয়ে এখনো টলমল করছি। নিউ মার্কেট ম্যানিকুইন আর রুক্মিণী মৈত্র থেকে বেটার অ্যাক্টিং করে। শুধুমাত্র প্রচেষ্টাকেই যদি দাম দিতে হয় তাহলে শিল্প এবং শিল্পী সত্তা দুটোকেই মেরে ফেলতে হবে। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আর আজকে নিয়ে এসেছি সৃজিত মুখার্জির এক বিরল সৃষ্টি ধাক্কা। ধাক্কা নয়, টেক্কা। একই হলো। শুরুতেই বলে দিই, ক্রেডিট শুড বি গিভেন ওয়্যার ক্রেডিট ইজ ডিউ। কলকাতাতে হাতে গোনা কয়েকজন ডিরেক্টরই পড়ে রয়েছেন যারা এখনো আউটসাইড দ্য বক্স ভাবার চেষ্টা করেন, কিন্তু তারা সবসময় সফল তো আর হন না। দেখুন, আপনারা বলতেই পারেন টেক্কা তো এত টাকা কামিয়েছে, সে তো ডলি চায়ওয়ালাও কামিয়েছে। তাই বলে ট্যালেন্ট কি আর্টিস্ট্রি না বিজনেস? সৃজিত মুখার্জি এবং দেবের কোলাবোরেশন, টাকা তো কামাবেই। কিন্তু আজ আমরা টাকা নিয়ে কথা বলবো না, আর্ট নিয়ে কথা বলবো। টেক্কা সৃজিত মুখার্জির 2024 একটা ভিজিল্যান্টি অ্যাকশন জনারের ফিল্ম, যেখানে প্রধান চরিত্রে রয়েছে দেব, স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। ফিল্মটি রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি অ্যান্ড সিনেমাটোগ্রাফি বাই মধুরা পালে। যদিও এই ফিল্মটা একটা অ্যাকশন এবং ভিজিল্যান্টি জনারে ফেলা হয়েছে, তাও ফিল্মটা কিন্তু খুব কনফিউজড। 1988-এর ক্লাসিক হস্টাইল সিচুয়েশনের ফিল্ম ডাই হার্ড স্টারিং ব্রুস উইলিস, বা খুব রিসেন্ট 2018-এর ডুয়েন জনসনের স্কাইস্ক্র্যাপার, এই ফিল্মগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন প্রপার হস্টেজ সিচুয়েশনের ফিল্ম কীরকম হয়। এই ফিল্মটা থেকে কিন্তু আপনি সেরকম কোনো এক্সপেকটেশন রাখবেন না। অ্যাট ওয়ান পয়েন্ট এটা আপনার মনে হবে যে হ্যাঁ, এটা অ্যাকশন জনারে বিলং করে, দেন পরবর্তী মুহূর্তে আপনার মনে হবে সিনেমাটা খুব প্রিচি হয়ে গেছে, ইমোশনাল অ্যাঙ্গেলস চলে আসছে, ফোর্স সেন্টিমেন্টাল অ্যাঙ্গেলস চলে আসছে। তো ডিরেক্টর এক্স্যাক্টলি কি দেখাতে চেয়েছিলেন, আমার মনে হয় কোথাও না কোথাও উনি নিজেও কনফিউজ হয়ে গেছিলেন। ফিল্মের মেজর হাইলাইট আপনি বলতে পারেন দেব অ্যান্ড স্বস্তিকা মুখার্জি, বিকজ ওনারা দুজনেই নিজেদের কাঁধে নিয়ে সিনেমাকে ক্যারি করার চেষ্টা করেছেন। ফিল্মটা খুবই লং অ্যান্ড স্লো। প্রথম 40 মিনিটসের মধ্যে যা অ্যাকশন দেখানোর হয়ে যায় এবং তারপর থেকে ফিল্মটাকে আপনি দেখার জন্য পপকর্ন নিয়ে বসবেন এবং এনজয় করবেন। হস্টেজ মুভিতে অ্যাকশন সিকোয়েন্স খুবই ইম্পর্টেন্ট। সেরকমই ইম্পর্টেন্ট হচ্ছে আর্কিটেকচার অফ দ্য বিল্ডিং। কে কোথা দিয়ে ঢুকবে, কে কোথা দিয়ে বেরোবে, কে কোথা দিয়ে অ্যাটাক করবে বা কে কোথা দিয়ে পালাবে, কটা এন্ট্রি পয়েন্ট আছে আর কটা এক্সিট পয়েন্ট আছে, হাউ হাই আর দ্য স্টেকস, এই সমস্ত এলিমেন্ট এই ফিল্ম থেকে মিসিং। দেবের ক্যারেক্টার ইখলাক আলম যখন একটা বাচ্চাকে কিডন্যাপ করে ওই বিল্ডিং এর ভেতর নিয়ে যায়, তখন পুলিশ তাকে ফলো করে এবং ফলো করে যখন সে সেই বিল্ডিং এ আশ্রয় নেয়, তখন বিল্ডিংটা হয়ে যায় প্রধান লোকেশন এই ফিল্মের। এবং এই লোকেশনটার প্রাধান্য তুলে ধরা অডিয়েন্সের সামনে দায়িত্ব হচ্ছে ডিরেক্টর অ্যান্ড সিনেমাটোগ্রাফারের। হলিউডে যখন আমরা এরকম সিন দেখি তখন সেগুলো শ্যুট করা হয় নট অন লোকেশন বাট অন সেট, যে কারণে ফোর্থ ওয়াল থাকে না। বাট যেহেতু এই ফিল্মটা রিয়েল লোকেশনে শ্যুট করা হয়েছে, যেখানে অবভিয়াসলি 4টে দেওয়াল প্রেজেন্ট ছিল, তাই শুটিং করতে যে খুব একটা অসুবিধা হচ্ছিল এটা আপনি বুঝতেই পারবেন। যেহেতু ক্যামেরাম্যানের এলবো রুম নেই শ্যুট করার জন্য, তাই জন্য খুবই ক্লস্ট্রোফোবিক এবং টাইটলি স্পেস লাগছিল সিনগুলো। বাট এটা কিন্তু কোনোভাবে ইন্টেনশনাল ভাববেন না। দ্য স্ক্রিন প্লে অ্যান্ড ডিরেকশন কমপ্লিটলি ফেল টু ব্রিং আ সেন্স অফ সাসপেন্স অ্যান্ড আর্জেন্সি টু দ্য স্ক্রিপ্ট। কিছু আননেসেসারি সাবপ্লটসও রাখা হয়েছে যেগুলো ফিল্মের সাথে কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন, একটা ফটোগ্রাফার এবং একটা জার্নালিস্ট ওই বিল্ডিং এর মধ্যে আটকে পড়ে এবং তাদের বস তাদেরকে কমান্ড করে যে তোমরা এই বিল্ডিং এর থেকে ফুটেজ আমাকে সাপ্লাই করো, এবং তার মধ্যে কিছু ইমোশনাল টাগ অফ ওয়ার রয়েছে যেগুলো ফাইনালি সিনেমাতে কোনো ভ্যালু অ্যাড করেনি। ফিল্মের অনলি হাইলাইট অ্যাজ ফার এজ স্টোরি টেলিং গোজ ইজ দ্য ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে খুব সুন্দর একটা ইমোশনাল টুইস্ট আছে। ফিল্ম মেকিং এর একটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে শো ডোন্ট টেল। অনেকক্ষণ ধরে যখন সিনেমাটা হেজাতে হেজাতে লাস্ট মোমেন্টে আসে, তখন ডাইরেক্টর তাড়াহুড়ো করে ক্লাইম্যাক্সটাকে ফিট ইন করে, যেখানে ওনার উচিত ছিল প্রথম থেকেই প্যারালেলি দেখানো যে প্লটগুলোকে আনকভার করা হচ্ছে থ্রু হিন্টস অ্যান্ড ক্লুজ। অন্য কোনো একজন পুলিশ অফিসার অফ সাইড এই টপিকগুলোকে ডিসকাস করছে কারোর সাথে, এই ক্লুগুলো বার করছে এবং সে ফাইনালি কনক্লুশনে আসছে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইখলাক অ্যান্ড ইরা সেনগুপ্ত। বাট ওনাকে দেখে মনে হলো লাস্ট মোমেন্টে টাকা ফুরিয়ে গেছিল, শুটিং এর আর দিন ছিল না, তাই জন্য উনি ভার করে মুখ দিয়ে বলিয়ে দিলেন যে হ্যাঁ, আমি তো এর বউ, আমি তো ওর ভাই, আমি এই করেছিলাম, এইভাবে আমরা পুরো প্লটটাকে বানিয়েছি। সিনেমার মধ্যে কিছু কিছু আনরিয়ালিস্টিক আসপেক্ট রয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি বাজেট রিস্ট্রেন্ট ছিল, যেহেতু বাংলা সিনেমা, এনাদের বেশি বাজেট থাকে না, এরা প্রত্যেকটা ইন্টারভিউতে ওটা রিমাইন্ড করে দেন আমাদেরকে। তো যখন ইখলাক মানে দেবের ক্যারেক্টারটা যখন বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে আসে এই বিল্ডিংয়ে, এই সিনটা আপনার দেখে হাসি পাবে। হঠাৎ
মাঝ রাস্তা থেকে ও বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে পালাতে আরম্ভ করে। ওর পেছনে প্রায় 200 লোক ধাওয়া করে এবং ওই একটা বাচ্চাকে নিয়ে ও কোলে করে বিল্ডিং এ ঢুকে যায়। তারপর বিল্ডিংটাকে সবাই মিলে ঘিরে ধরে এবং দ্যাট ইজ হাউ দ্য স্টোরি স্টার্টস। ফিল্মে আরেকটা কিন্তু বড় প্লট হোল রয়েছে। ক্লাইম্যাক্সে এসে আপনি যখন জানতে পারেন যে ইখলাক আলম আর ইরা সেনগুপ্ত এরা দুজনেই একে অপরের সাথে রিলেটেড। আলতাফ আলম হচ্ছে ইখলাকের দাদা এবং উনি হচ্ছেন ইরা সেনগুপ্তর হাজবেন্ড। এবং আলতাফ আলম মিসিং যাওয়ার পর থেকে ইরা অ্যান্ড ইখলাক এরা দুজনে প্ল্যান করে যে কিভাবে আমরা কালপিটকে ধরবো। এই while they are searching for Altaf Alam, they also visit the police multiple times. They try to take legal help. তাহলে যখন পুলিশ দেখলো যে ইরা সেনগুপ্ত ভেতরে রয়েছে, ইখলাক ভেতরে রয়েছে, এরকম কিন্তু নয় যে ওনারা ইখলাকের নাম জানেন না, ইরা সেনগুপ্তর নাম জানেন না, তো ওনারা দুয়ে দুয়ে চারটা করতে কেন পারলেন না? কোনো পুলিশ অফিসার এটা কেন বললো না যে আরে এরা তো এসেছিল ডায়েরি করতে, মিসিং ডায়েরি করে গেছে থানাতে, এরা তো খুঁজছিল এরকম আলতাফ আলম বলে একজনকে? না, পুলিশ যেন চিনতেই পারছে না এই দুজন ব্যক্তিত্ব কারা। আর যখন ইরা সেনগুপ্ত আর ইখলাক মিলে দুজনে অলরেডি প্ল্যান করে ফেলেছিল যে এইভাবে আমরা মিনিস্টারকে ধরবো, পরাণ বন্দ্যোপাধ্যায় ক্যারেক্টারকে, তাহলে গানটা যখন ইখলাক অলরেডি আগে থেকে নিয়ে এসছে, ইরা সেনগুপ্ত হঠাৎ মিডল অফ দ্য হস্টেজ সিচুয়েশন গিয়ে গানটা কেন আনলেন? উনি তো আগে থেকে নিয়েই রাখতে পারতেন, বিকজ ইট ওয়াজ অল প্রি প্ল্যান্ড। যখন পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলাই হচ্ছে, তো ওনার ক্যারেক্টারটাকে এত ফানি এবং অ্যানোয়িং করা হয়েছে আনউইটিংলি যে আপনার খুবই মনে হবে এটা একটা মিনিস্টার এরকম জোকারিশ ভাইবস কেন দিচ্ছে। হঠাৎ করে ক্লাইম্যাক্সে এসে উনি সবার সামনে কনফেস করে নেন যে হ্যাঁ হ্যাঁ আমি মেরেছিলাম, এরকম পাগলের মতো প্রলাপ বকতে আরম্ভ করেন। এবং গান পয়েন্টে একটা মিনিস্টার যা কনফেশন করেছে এটার কোনোদিনই কোনো লিগাল ভ্যালিডিটি থাকার কথা নয়, বাট এখানে জাস্ট বেসড অন দিস কনফেশন উনি শাস্তি পেয়ে গেলেন। এবং ইখলাক আর ইরা সেনগুপ্ত এরা যেরকম ইললিগাল পজেশন অফ ওয়েপন্স, কিডন্যাপিং আ পার্সন এবং স্টেজিং আ হস্টেজ সিচুয়েশন, অ্যাটাকিং দ্য পুলিশ, এরকম এতগুলো যে ক্রাইম করলো সেগুলোর কোনো শাস্তি তারা পেল না। এবার আসা যাক ফিল্মের বেস্ট পার্ট, যে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড যাকে দেওয়া উচিত, রুক্মিণী মৈত্র। রুক্মিণী মৈত্রকে যে কস্টিউম অ্যান্ড মেকআপ দেওয়া হয়েছে, আমি ওনার নামটা জানতে চাই, আমি স্বয়ং ওনার বাড়ি গিয়ে ওনাকে গুলদস্তা দিয়ে আসবো। মা জননীর যা মেকআপ অ্যান্ড লুক অ্যান্ড পারফরমেন্স, মাশাআল্লাহ, আমার পাড়ার সেলুনে এর থেকে বেটার উইগ পাওয়া যায়। আপনি ভালো ফিমেল পোর্ট্রেয়াল অফ কপস দেখতে চান, দেন টাবুকে দেখুন দৃশ্যমে, রানী মুখার্জিকে দেখুন মর্দানিতে। ইনফ্যাক্ট স্বস্তিকা মুখার্জি উড হ্যাভ ডান আ বেটার জব। এটা পুলিশ অফিসার না জোকার। উনি কি নিজেকে অমিতাভ বচ্চন ভাবছিলেন? বেঁকে বেঁকে ওরকম একটা টুপির মতো উইগ পরে, অদ্ভুত একটা লেদার জ্যাকেট পরে পাগলের মতো অ্যাক্টিং করছিলেন। ডায়লগ ডেলিভারি থেকে নিয়ে অ্যাক্টিং, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ওয়াজ ক্রিঞ্জওয়ার্দি অ্যান্ড ফাউল। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমি কিন্তু এই ফিল্মটা বিনোদিনী দেখার পর দেখেছি। তো অনেক রিভিউয়ার, অনেক ক্রিটিক তারা বলেছেন না, রুক্মিণী মৈত্র টেক্কাতে খুব ভালো অ্যাক্টিং করেছিলেন। তোমরা আইদার নিজেদের চোখটা দেখাও বা সত্যি কোনো মানসিক ডাক্তার দেখাও। জাস্ট বিকজ রুক্মিণী মৈত্র একজন সুপারস্টারের কেউ হন, তো ওনাকে তো শুধু এইটুকু অ্যাক্টিং দিলে হবে না, ওনার আবার একটা ইমোশনাল ব্যাক স্টোরিও দেওয়া হয়েছে যেটার সাথে ফিল্মের কিন্তু কোনো তালুক নেই। আবার ফিল্মে এক থেকে দুটো আনঅ্যাপোলজেটিক প্রোডাক্ট প্লেসমেন্ট আছে, যেরকম স্বস্তিকা মুখার্জিকে বলা হয় ম্যাডাম স্প্রাইট খান, আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। আমার মাথা গরম হয়ে গেছিল, আমাকে স্প্রাইটটা কে দেবে? বাস্কিন রবিন্সের সেল বেড়ে গেছিল বিকজ এখানে স্লাশি খাওয়ানো হয়েছে বাস্কিন রবিন্স থেকে। ও রুক্মিণীর আবার মাঝে মাঝে পেটে ব্যথা করে উঠতো বিকজ অফ আর IVF, বাট সেটার সাথে কিন্তু ফিল্মের কোনো সম্পর্ক নেই। লাস্টে ভাববেন না যে ওর পেটে ব্যথা হচ্ছিল বলে ওকে গুলি করে দেবে বা কিছু হবে, না না, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য স্টোরি। এবার দেখুন, আমি ভাঙা টেপ রেকর্ডের মতো বলতেই থাকবো যতগুলো ফিল্মই দেবের বা রুক্মিণীর আমি রিভিউ করব, যে দেব আর রুক্মিণীর স্পিচ প্রবলেম যথেষ্টই অ্যাপারেন্ট। এটা নিয়ে সৃজিত মুখার্জি নিজেও বলেছেন। এবার উনি বলেছেন যে এটা কোনো প্রবলেম না, আমি এটা নিয়ে ওয়ার্ক করি। ঠিক আছে, দেবেরটা এতটাও এভিডেন্ট ছিল না এই ফিল্মে, আর রুক্মিণী মৈত্র মুখ যতক্ষণ বন্ধ রাখবেন আই থিঙ্ক ততটাই বেটার। একটা হস্টেজ যখন একটা কাউকে কিডন্যাপ করে রেখে দিয়েছে, তার সাথে নেগোশিয়েট করতে কেউ বা কারা আসেন, তাকে অ্যাটাক করার জন্য নানান পজিশন নেয় লোকে, যে আমি এই
এখান থেকে এই স্টেয়ার কেস দিয়ে উঠবো, তুমি জানলা দিয়ে এইটা অ্যাটাক করবে, তুমি এই রুফ থেকে এরকম টার্গেট করে রাখবে। তো এরকম সিচুয়েশন একটা বা দুটো হয়তো ফিল্মে ক্রিয়েট করা হয়েছে, বাকি সবই কিন্তু কথোপকথন। পুরো ফিল্মটা কিন্তু ডায়ালগের উপর বেস করা। যখন ইকলাক আলম আর ইরা সেনগুপ্ত দুজনে মিলে প্ল্যান করলেন যে তাদের ছেলে আর মেয়েকে ইনক্লুড করবেন এই প্ল্যানটার মধ্যে এরকম একটা রিস্কি সিচুয়েশনে, তখন তাদের বোঝা উচিত ছিল যে বাচ্চাদের লাইফ থ্রেট রয়েছে। এটা কিন্তু একটা ছেলে খেলা নয়, এনিথিং ক্যান গো রং। একটা লোককে খুঁজতে গিয়ে কিন্তু 4টে প্রাণ চলে যেতে পারে। তো আই থিঙ্ক লজিক্যালি কোনো মাই তার বাচ্চাকে জেনে বুঝে এরকম সিচুয়েশনে ফেলবে না। স্টোরি বিল্ড আপ নেই বললেই চলে, ম্যাক্সিমাম টাইমই মানে মিডল অফ দ্য ফিল্মটা পুরো গেছে রুক্মিণী মৈত্র আর দেবের কনভারসেশন নিয়ে। দেখুন, কলকাতায় প্রচুর ছেলে মেয়ে আছে যারা স্টোরি লিখতে পারে, খুব ভালো ভালো স্টোরি লেখে, তাদেরকে চান্স দিন, তাদের থেকে স্ক্রিপ্ট নিন, তাদেরকে ইনক্লুড করুন আপনাদের টিমে। এই লবিবাজি, নেপোটিজম এগুলো নিয়ে যে আপনারা নিজেদের টিম বানিয়ে কাজ করছেন, এতে কিছুই হচ্ছে না, ইন্ডাস্ট্রিরই ডাউনফল হবে। ভালো অ্যাটেম্প্ট আর ভালো মুভির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। টাকা সবাই কামাচ্ছে, আজকালকার দিনে দেব অ্যান্ড সৃজিত মুখার্জির কোলাবোরেশন, টাকা কামাবে না কেন? বাট টাকা কামালেই কি সেটা ভালো ফিল্ম হয়ে গেল? একদমই নয়। আজকালকার দিনে দাঁড়িয়ে লোকে উত্তম সুচিত্রা, সৌমিত্র এনাদের কথাই বলেন। কেন বলেন? কারণ এনাদের সিনেমা কত টাকা কামিয়েছিল এটা কিন্তু কেউ মনে রাখেনি, এই সিনেমাগুলো মনে রেখেছে। তাই কলকাতার বুকে দাঁড়িয়ে যেদিনকে আপনারা ফ্ললেস মুভি বানাবেন, আমি ডেফিনেটলি ভালো রিভিউ দেব। এই অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা আমার সাথে সহমত, এবং আপনারা এটাও বুঝতে পেরেছেন যে এই চ্যানেল কাউকে ভয় পায় না এবং কারোর সাথে আপোষ করে চলে না। যেটা সত্যি সেটা মুখের ওপর বলতে জানে। বাংলা সিনেমা এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ভালোর জন্য যা বলতে হয় তার নির্দ্বিধায় আপনাদের সামনে তুলে ধরবে থ্রাশ আওয়ার। আর আপনারা যদি সমর্থন জানাতে চান, তাহলে ন্যূনতমভাবে একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে ডেফিনেটলি সমর্থনটা জানাবেন। আমার কথাগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দেবেন। কোনো রিকোয়েস্ট বা সাজেশন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার। ইউ ক্যান অলসো ফলো মি অন ফেসবুক @থ্রাশ আওয়ার অফিসিয়াল অ্যান্ড ইনস্টাগ্রাম @tomthrush official। ততক্ষণ কে কথা দিয়ে একটা স্টেজ মুভি দে